আজকে ইউটিউব লাইভের এপিসোড নাম্বার 8 নম্বর এপিসোড। তো অন্য দিনের মতো আজকেও শুরু করার আগে যে কথাটা বলি সেটা আজকেও বলছি যে এই লাইভ সেশনটা ইউটিউবে এই লাইভ সেশনটা শুরু করার বেসিক উদ্দেশ্য হচ্ছে বা স্টার্ট করার বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিভিন্ন বিষয়ে যে ডাউটগুলো থাকে, বিভিন্ন সময় ইউটিউব এবং ফেসবুকে যে ভিডিওগুলো আমি পোস্ট করি, যে কেসগুলো পোস্ট করি বা বিভিন্ন টপিক নিয়ে যে ডিসকাশন করা সেগুলো যখন পোস্ট করি তখন আপনারা বিভিন্ন বিষয়ে কিন্তু কোশ্চেন করেন। তো সেই কোশ্চেনগুলারই বিজ্ঞানসম্মত অ্যান্সার দেওয়া হবে এই ইউটিউব লাইভ সেশনের মাধ্যমে। এই ইউটিউব লাইভ সেশনটা স্টার্ট করার বেসিক উদ্দেশ্য কিন্তু এটাই যে বিভিন্ন বিষয়ে কোশ্চেন অ্যান্সারিং, আপনারা প্রশ্ন করবেন, আমি তার যথাযথ বিজ্ঞানসম্মত অ্যান্সার দেব। তো যেহেতু এই সেশনটি এখন কিছুদিন হলো স্টার্ট করা হয়েছে, সেই জন্য আমি ঠিক করেছি পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো এর আগেও বেশ কয়েকটা লাইভে অনেকজন জয়েন করেছে এবং বিভিন্ন বিষয়ে কোশ্চেন করেছে এবং যথাযথ উত্তরও দেওয়া হয়েছে সেই অনুযায়ী। এবং আগের লাইভগুলোতে পার্টিকুলার বেশ কিছু টপিক নিয়ে কিন্তু অলরেডি ডিসকাশন হয়েছে, যেমন ইমিউনোলজি, ইমিউনিটি, অনাক্রমতা, তারপর হচ্ছে অ্যালার্জি নিয়ে, তারপর অর্শ, ভগন্দর এবং ফিশার বা হাইরিস, এবং এখন আমরা গতকালকে স্টার্ট করা হয়েছে, এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হেপাটাইটিস। এই হেপাটাইটিস নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি। আমি একটু হালকা সামারাইজ করে দিচ্ছি গতকাল কি ডিসকাশন হয়েছিল, হালকা করে বলে আমি আজকে মেন টপিকে চলে যাব। তো হোয়াট ইজ হেপাটাইটিস? হেপাটাইটিস মিনস ইনফ্লামেশন অফ দ্য লিভারে ইনফ্লামেশন। এই হেপাটাইটিস বিভিন্ন কারণের জন্য হতে পারে। হেপাটাইটিস ডিউ টু ভাইরাল ইনফেকশন, দ্যাট ইজ কল্ড ভাইরাল হেপাটাইটিস, নাম্বার 1। নাম্বার 2, কোনো ড্রাগ বা টক্সিক সাবস্টেন্স, কোনো পয়জনাস কোনো এলিমেন্টের জন্য হতে পারে, কোনো সাবস্টেন্সের জন্য হতে পারে, দ্যাট ইজ কল্ড পয়জনাস বা টক্সিক হেপাটাইটিস। ডিউ টু ইমিউন সিস্টেমের কোনো প্রবলেমের জন্য হতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য অটো ইমিউন হেপাটাইটিস। তো এইরকম বিভিন্ন টাইপের হেপাটাইটিস কিন্তু আছে। তো এবং আর একটা স্পেশাল টাইপ, আর দু একটা, যেটা হয় অ্যালকোহলিক হেপাটাইটিস ইনফ্লামেশন অফ দ্য লিভার ডিউ টু দ্য এক্সেসিভ অ্যালকোহল কনজামশন। প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজামশন করার ফলে যে হেপাটাইটিস তাকে বলা হয় অ্যালকোহলিক হেপাটাইটিস। এবং এগুলা ছাড়াও আরেকটা স্পেশাল টাইপ অফ হেপাটাইটিস, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক হেপাটাইটিস অর নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, that is called NaSH. This is another very important type of hepatitis. তো গতকাল আমরা হেপাটাইটিস এ নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। হেপাটাইটিস এ কি, কেন হয়, কাদের ক্ষেত্রে বেশি হয়, হেপাটাইটিস এ থাকলে কি কি সিমটম দেখা দিতে পারে, কি কি ক্লিনিক্যাল ফিচার, সাইন অ্যান্ড সিমটম দেখা দিতে পারে, তার ম্যানেজমেন্ট কি, উইদাউট মেডিসিন আমরা কিভাবে হেপাটাইটিস একে ম্যানেজ করব, এবং সর্বোপরি যে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা এবং বেশ কিছু মেডিসিন নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এটা ছিল গত দিনের আলোচ্য বিষয়। আজকে আমরা ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস ডিউ টু ভাইরাল ইনফেকশন, এটা 5 রকমের হেপাটাইটিস কিন্তু পাওয়া যায়। তো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। ইন মডার্ন রিসার্চ আরও বেশ কয়েকটা হেপাটাইটিস ভাইরাসের টাইপ কিন্তু পাওয়া গেছে, কিন্তু মোস্ট পপুলার, মোস্ট অফ দ্য বুক যেটা এটা কভার করে,
এবং ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো থাকে সেটা হচ্ছে এই হেপাটাইটিস, এই 5 রকমের হেপাটাইটিস। তো গতকাল আমরা হেপাটাইটিস এ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। আজকে হেপাটাইটিস বি নিয়ে ডিসকাশন করব। তো হোয়াট ইজ হেপাটাইটিস বি? Hepatitis B virus can cause the acute or chronic infection. This is the most important. যেখানে কিন্তু হেপাটাইটিস এ বা ই যখন ডিসকাশন করছিলাম, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কিন্তু সেগুলা অ্যাকিউট ইনফেকশন দেখা দেয়, বাট বি সি ডি এগুলা কিন্তু ক্রনিক ইনফেকশন বেসিক্যালি হয়। মানে অ্যাকিউট হিসেবে স্টার্ট হয়, সেটা আস্তে আস্তে ক্রনিক ইনফেকশনের দিকে চলে যায়। তাহলে যদি অ্যাকিউট ইনফেকশন হয়, যেটি অ্যাটলিস্ট 6 মান্থ, আপ টু 6 মান্থ, 6 মাস পর্যন্ত যদি উইথ অর উইদাউট যদি কোনো সিমটম থাকে বা সিমটম না থাকে, উইথ অর উইদাউট সিমটম আপ টু 6 মান্থ যদি ভাইরাল ইনফেকশন থাকে, অ্যান্ড ইনফেক্টেড পারসন আর অ্যাবেল টু পাস দিস ভাইরাস ডিউরিং দিস টাইম পিরিয়ড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। সেটা কি? যে এই 6 মাস, যে আপ টু 6 মান্থ এই হেপাটাইটিস বি ভাইরাস কারো বডিতে আছে, যদি সেটা সিমটম দেয় বা সিমটম না দেয়, সিমটম থাকে বা না থাকে। এর আগের দিন আমি ক্লিনিক্যাল কেস, সাবক্লিনিক্যাল কেস, আইসবার্গ ফেনোমেনা, ইমোশনাল যে গল্পটা, টাইটানিকের যে গল্পটা, সেটা বললাম। তো আশা করছি, এবং ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, সমস্ত কিছু বললাম। তো অ্যাকিউট হেপাটাইটিস বি তাকেই বলা হচ্ছে যদি হেপাটাইটিস বি ভাইরাস বডিতে প্রবেশ করার পরে সিমটম প্রডিউস করে বা সিমটম প্রডিউস না করে আপ টু 6 মান্থ পর্যন্ত, এই ভাইরাল ইনফেকশনটাকে বলা হয় হেপাটাইটিস বি ইন অ্যাকিউট ইনফেকশন। আর এইটাই যখন পারসিস্টেন্ট, এই ইনফেকশনটা যখন পারসিস্টেন্ট থেকে যাচ্ছে, এই হেপাটাইটিস বি ভাইরাসটা যখন পারসিস্টেন্ট থেকে যাচ্ছে, মানে আপ টু 6 মান্থ, মানে অ্যাবাভ 6 মান্থ, 6 মাসেরও অধিক সময় ধরে বডিতে এই ভাইরাসটা থেকে যাচ্ছে, ক্রনিক হেপাটাইটিস বি ইজ ডিফাইন্ড এজ দ্য পারসিস্টেন্ট এইচবিএসএস হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এই সারফেস অ্যান্টিজেন বা এর গল্পটা আমি একটু পরে আসছি, যে কী করে আমরা ডিটারমাইন করব সারফেস অ্যান্টিজেন ফর 6 মান্থ অর মোর, দ্যাট অ্যাকিউট ইনফেকশন গোজ টু ক্রনিক ইনফেকশন। তখন কিন্তু অ্যাকিউট ইনফেকশনটা ক্রনিক ইনফেকশনে ট্রান্সফার হয়ে যায়। তো এর ফাঁকে আমি আরেকটা কথা বলছি, যে এই লাইভ সেশনের বেসিক উদ্দেশ্য কিন্তু কোশ্চেন অ্যান্সারিং। এই লাইভ সেশনের বেসিক উদ্দেশ্য কিন্তু কোশ্চেন অ্যান্সারিং। যেহেতু এটা প্রথম কিছুদিন হলো শুরু করা হয়েছে, সেই জন্য এখন পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু এর মাঝে আপনারা কোশ্চেন প্রশ্ন করেন এবং সেটারই যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দেওয়ার চেষ্টা দেওয়া হবে। তো তাহলে হোয়াট ইজ হেপাটাইটিস বি ভাইরাস, হোয়াট ইজ অ্যাকিউট হেপাটাইটিস বি, হোয়াট ইজ ক্রনিক হেপাটাইটিস বি, এই সমস্ত কিছু কিন্তু বলা হলো। এইবার আসি কিছু স্পেশাল ইনফরমেশন অ্যাবাউট দ্য হেপাটাইটিস বি ভাইরাস। সো স্পেশাল ইনফরমেশন অ্যাবাউট দ্য হেপাটাইটিস বি ভাইরাস। হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ডটা কি, আগের দিনও বলেছি। ইনকিউবেশন পিরিয়ডটা হলো কোনো মাইক্রো অর্গানিজম, সেটা ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এনি মাইক্রো অর্গানিজম, সেটা বডিতে প্রবেশ করার পরে সিমটম প্রডিউস করা বা সিমটম দেওয়ার যে সময়কাল, একটা মাইক্রো অর্গানিজম, ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে প্রবেশ করলো এবং সেটা যখন তার বডিকে আক্রমণ করার ফলে বডি যখন সিমটম প্রডিউস করতে শুরু করলো, দ্যাট ইজ কল্ড দ্য ইনকিউবেশন পিরিয়ড। তো এই হেপাটাইটিস বি কিন্তু সব থেকে মানে কমন যেটা হয় এবং সব থেকে ডেঞ্জার। তো এই হেপাটাইটিস বির ইনকিউবেশন পিরিয়ড তাহলে কতটা? হেপাটাইটিস বির ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 to 5 মান্থ, অ্যাপ্রক্স 6 মান্থ ধরা যায়। 2 to 5 মান্থ, 2 থেকে 5 মাস বা 6 মাস এর ইনকিউবেশন পিরিয়ড। মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস বডিকে আক্রমণ করলো এবং 6 মাসের মধ্যে, 2 থেকে 5 মাস বা 6 মাসের মধ্যে আক্রান্ত ব্যক্তি সিমটম তৈরি করতে শুরু করলো, সিমটম প্রডিউস করতে শুরু করলো। এই ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যে এই লাইভ সেশনটার বেসিক উদ্দেশ্য কিন্তু কোশ্চেন অ্যান্সারিং। আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে যে ডাউটগুলো থাকে সেগুলাই কিন্তু ক্লিয়ার করার জন্য এই লাইভ সেশনটা বেসিক্যালি স্টার্ট করা। তো এইবার আসি
হেপাটাইটিস বি ভাইরাস ইজ এ কমপ্লেক্স স্ট্রাকচার উইথ 3 ডিস্টিংক্ট অ্যান্টিজেন। এর আগের দিন হেপাটাইটিস এ নিয়ে আলোচনা করেছি, পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখানে পার্টিকুলার দুটো অ্যান্টিবডি ছিল, আইজিএম অ্যান্ড আইজিজি। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু 3 ডিস্টিংক্ট অ্যান্টিজেন, ভেরি ইম্পর্টেন্ট 3টে অ্যান্টিজেন কিন্তু রেসপন্সিবল, সেগুলো নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 ইজ এইচবিসিএজি, হেপাটাইটিস বি এইচবিসিএজি। এই জিনিসগুলো যদি লেখা যায় তাহলে কীরকমভাবে দেখতে হয় আমি একটুখানি লিখে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। এইচবিসিএজি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এইচবিএসএজি আর এইচবিইএজি। এখানে যদি দেখায় এই যে জিনিসটা, সরি এটা উল্টো হচ্ছে, এইচবি প্রথমেই হচ্ছে যেটা, দ্যাট ইজ কল এইচবিসিএজি, সি ফর কোর, হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। আমি পুরো ডিটেলসে আসছি না, এটা একটা খুব ডিটেলস একটা ডিসকাশন এবং খুব হ্যারিসন ইন্টারনাল মেডিসিনে যদি যাওয়া যায় এটা একটা বিশাল টপিক। যেহেতু আমি এইগুলা সাধারণ মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষের সচেতনামূলক, যাতে আরও সচেতন হয় এবং কি কি সিমটম তারা পেলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে, যোগাযোগ করবে, সেই কারণেই কিন্তু এইগুলো স্টার্ট করা। তো এইচবিসিএজি কথার অর্থ হচ্ছে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। নাম্বার 2 এইচবিএসএজি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। ভাইরাসের সারফেস যেটা থাকে দ্যাট ইজ কল হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা এইচবিএসএজি। নাম্বার 3 ইজ দ্য এইচবিইএজি, হেপাটাইটিস বি, এর ইন্ডিপেন্ডেন্ট প্রোটিন সার্কুলেটিং ইন দ্য ব্লাড। যে এই এইচবিইএজি এই পার্টিকুলার অ্যান্টিজেনটা যেটা ব্লাডে কিন্তু সার্কুলেট করতে থাকে, ইন্ডিপেন্ডেন্ট প্রোটিন একটা প্রোটিন ইন নেচার, যেটাই ব্লাডে সার্কুলেটিং ইন দ্য ব্লাড। এবার আসি, হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন। কীভাবে এই হেপাটাইটিস বি ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের বডিতে ছড়িয়ে পড়ছে। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট। আজকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, এটা বলে নিই তারপরেই বলছি, খুবই গুরুত্বপূর্ণ। তো হেপাটাইটিস মোড অফ ট্রান্সমিশন ইজ মেনলি দ্য সেক্সুয়াল কন্ট্যাক্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হেপাটাইটিস বি ইজ এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা সেক্সুয়াল কন্ট্যাক্টে আসতে পারে, স্পেশালি সেক্সুয়াল কন্ট্যাক্ট তো মেল টু ফিমেল আসতেই পারে, বাট স্পেশালি ইন homosexuality is prone to develop for homosexual person. সমকামী যারা, মেল মেলকে পছন্দ, পুরুষ পুরুষকে পছন্দ করে, ফিমেল ফিমেলকে পছন্দ করে, এদের ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি হওয়ার প্রবণতা কিন্তু সব থেকে বেশি। দ্যাট ইজ কল হোমোসেক্সুয়াল পপুলেশনের মধ্যে হেপাটাইটিস বি হওয়ার প্রবণতাটা সব থেকে বেশি। এই জন্য হেপাটাইটিস বিকে রিকগনাইজ অ্যাজ এ এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, লাইক অ্যাজ দ্য সিফিলিস, গোনোরিয়া, এই টাইপের যে রোগগুলো আছে দ্যাট ইজ কল্ড দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক অনুরূপভাবে হেপাটাইটিস বিকেও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসাবেই গণ্য করা হয়। মাচ মোর ইনফেকশন দেন, এবং অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ইজ এ মাচ মোর infectious than HIV. HIV হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা বা HIV ভাইরাস এইডস তৈরি করে, আমরা প্রত্যেকেই জানি, কম বেশি এই রোগটা সম্পর্কে শুনেছি। আবার একদিন সময় পেলে এটা নিয়ে ডিটেলস ডিসকাশন করব। তো এই এইডসের থেকেও কিন্তু মোর ইনফেকশিয়াস ইন সেক্সুয়াল কন্ট্যাক্ট, সেটা হচ্ছে কিন্তু হেপাটাইটিস বি। তাহলে এর থেকে জানা বা এর থেকে সতর্ক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলা ছাড়াও আরও মোড অফ ট্রান্সমিশন যেমন আছে, দ্যাটস দ্য প্যারেন্টাল রুট, মায়ের থেকে সন্তানের হতে পারে, দ্যাটস দ্য প্যারেন্টাল রুট। প্রি মিউকোজাল রুট, বিভিন্ন যে মিউকোজাল সারফেস আমাদের আছে, মিউকোজাল সারফেস আই হতে পারে, চোখ হতে পারে, মাউথ হতে পারে, কানের ভিতর হতে পারে, ইয়ার লোবিউল, ইনার এয়ার, বা ইউরেথ্রাল ওপেনিং হতে পারে প্রস্রাবদ্বারের ওখানে, বা ভ্যাজাইনাল ওপেনিং হতে পারে ইন কেস অফ ফিমেল। তো এই সমস্ত যে প্রবলেম, সেগুলো কিন্তু এইভাবে কিন্তু এক্সপোজার হতে পারে। দ্যাটস দ্য প্রিন্যাটাল, দ্য প্যারেন্টাল রুট এবং প্রি
মিউকোজাল রুটে ট্রান্সমিশন হতে পারে, ওর ব্লাড টু ব্লাড প্রোডাক্ট, ব্লাড টু ব্লাড মানে এক্সপোজার টু ব্লাড অর ব্লাড প্রোডাক্ট, ব্লাড টু ব্লাড না, সরি, কথাটা হবে যে ইমাটোজেনাস স্প্রেড। যদি কোনো পেশেন্ট আগেকার দিনে বিশেষ করে হতো, এখন অনেক কমে গেছে, অনেক অ্যাওয়ার হয়ে গেছে মানুষ, যেটা হচ্ছে কোনো সেলুনে গেলে একই ব্লেড দিয়ে অনেকবার দাড়ি কামানো হতো, অনেক মানুষের দাড়ি কামানো হতো। এর ফলে কোনো একটা পার্সনের কোনো এইডস বা এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি, এইচআইভিতে আক্রান্ত বা কোনো ব্যক্তির ব্লাড কোনো নন ইনফেক্টেড বা সুস্থ লোকের বডিতে কিন্তু চলে যেত। এর ফলে কিন্তু রোগ ডেভেলপ করে। এ ঠিক সেমভাবেও এইডস কিন্তু হতে পারে। এইডসও কিন্তু একজন নন ইনফেক্টেড পার্সন থেকে এই ইনফেক্টেড পার্সন থেকে নন ইনফেক্টেড পার্সন বা সুস্থ মানুষের দেহে কিন্তু এইভাবে সেলুনে একই ব্লেড দিয়ে মাল্টিপল পার্সন বা অনেক মানুষকে দাড়ি কামানোর ফলেও কিন্তু ডেভেলপ করতে পারে। এবং আরেকটা খুব বড় জিনিস ছিল, সেটা হচ্ছে যে একই সিরিজ দিয়ে, গ্রামের দিকে বিশেষ করে এগুলো দেখা যেত, যে একই সিরিজ দিয়ে অনেকজনকে ইনজেকশন দেওয়া, সেখানে থেকেও কিন্তু এই এইডস বা হেপাটাইটিস বির মতো মারণ ব্যাধি কিন্তু ছড়িয়ে যেতে পারে। এগুলো ছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ এর স্প্রেডের, যেটা ব্লাড হিমাটোজেনাস স্প্রেডের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে ক্লাবের দিকে, বিশেষ করে গ্রামের দিকে, ক্লাব যখন থাকে, এই ক্লাবে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অখ্যাত যে নার্সিংহোম বা বিভিন্ন জায়গা আছে, যদি সেগুলো প্রপার স্যানিটাইজেশন বা প্রপার যে ব্লাড ড্র করার যে সাকশন টিউব যেগুলো থাকে আর কি, যে টিউবটা থাকে সেইগুলো যদি, বা সিরিজটা থাকে, সেই সিরিজগুলো যদি নিউ বা নতুন না হয়, সে কোনো ইনফেক্টেড পার্সনের ইউজ করা হয়েছিল, ইউজ করা সিরিজ যদি আবার ইউজ করা হয়, তাহলেও কিন্তু এই হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু ছড়িয়ে যেতে পারে বা এইডস ছড়িয়ে যেতে পারে। তাহলে এটা গেল এর মোড অফ ট্রান্সমিশন। এবং এগুলা ছাড়াও পেরিনেটাল ট্রান্সমিশন, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে জন্মের পরে খুব, যেহেতু তারা ইমিউন কম্প্রোমাইজ হয়, একদম ইনফ্যান্ট জন্মানোর পরে একদম ছোট বাচ্চা এবং ওল্ড এজেড পার্সন, দোজ ইন বোথ গ্রুপ অফ পিপল আর মোর প্রোন টু ইনফেকশন ডিউ টু ইমিউন কম্প্রোমাইজেশন। ইমিউনিটি লো থাকার কারণে এই দুই শ্রেণীর মানুষেরা সব থেকে বেশি ইনফেক্টেড হয় বা ইনফেকশন হওয়ার প্রবণতা এদের সব থেকে বেশি। এবার যদি আসি, হোয়াট আর দ্য সোর্স অফ ইনফেকশন। ট্রান্সমিশন তো বুঝলাম যে কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এবার আসি সোর্স অফ ইনফেকশন। হোয়াট আর দ্য সোর্স অফ ইনফেকশন? দ্য সোর্স অফ ইনফেকশন আর দ্য কন্টামিনেটেড নিডল। এতক্ষণ ধরে যেটা বললাম সেই জিনিসটাই কিন্তু আরেকবার সামারাইজ করছি। দ্যাট ইজ কল্ড দ্য কন্টামিনেটেড নিডল। কন্টামিনেটেড মানে দূষিত, নোংরা, ইনফেক্টেড নিডল, সিরিঞ্জের যে হয় নিডলগুলো, এবং তার সঙ্গে সিরিঞ্জ, ইনফেক্টেড নিডল, সিরিঞ্জ অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। ব্লাড প্রোডাক্টের মধ্যে বিভিন্ন রকম আছে যেগুলো বললাম। এগুলো ছাড়াও ব্লাড টেস্ট করার সময় যে সিরিজ দিয়ে ব্লাড টানা হচ্ছে সেটাও হতে পারে, বা রক্তের কোনো প্রোডাক্ট সেখান থেকেও কিন্তু আসতে পারে। এবং হোমোসেক্সুয়াল পার্সন, একটু আগে যেটা বললাম যে হেপাটাইটিস বি কিন্তু এইডসের থেকেও ইনফেকশনের প্রবণতা হেপাটাইটিস বির বেশি, বা বেশি লোকের হয়। মানে গতকালই বলছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল 170 মিলিয়ন পপুলেশনের কিন্তু এই হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যানুয়ালি আক্রান্ত হয়। তো হোমোসেক্সুয়াল মেন, বিশেষ করে মেয়েদের থেকেও পুরুষদের ক্ষেত্রে বেশি হওয়ার প্রবণতা। যারা সমকামী পুরুষ, ছেলেকে পছন্দ করে বা সেক্সুয়ালি পারফর্ম করে, তো সেই হোমোসেক্সুয়াল মেনদের কিন্তু হওয়ার প্রবণতা বেশি। এগুলো ছাড়াও ট্যাটু, বডিতে যদি ট্যাটু করা থাকে, বিভিন্ন যে ট্যাটু মার্ক হয় সেই ট্যাটুর আর একটা খুব বাজে দিক হচ্ছে যে ট্যাটুতে বিভিন্ন কার্সিনোজেনিক যে এজেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকে। এই জন্য সবাইকে বলা যে ট্যাটু করা থেকে বিরত থাকা, ট্যাটু না করাটাই বেটার, কারণ ট্যাটুতে বিভিন্ন কার্সিনোজেনিক কম্পোনেন্ট থাকে এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে ট্যাটু করা ব্যক্তির ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়। এবং এগুলা ছাড়াও বডি পিয়ার্সিং উইথ দ্য কন্টামিনেটেড নিডল, সেটা
পুরো ডিটেলসে বললাম কেন কিভাবে হয়, নিডল থেকে হয়, ক্লাবে রক্ত দেওয়া থেকে শুরু করে সেলুনে গিয়ে দাড়ি কামানো, একই ব্লেড দিয়ে অনেকবার অনেক জনের দাড়ি কামানো, সেটা হতে পারে, বা তো এই সমস্ত ব্যাপারগুলা কিন্তু দ্য সোর্স অফ ইনফেকশন এবং মোড অফ ট্রান্সমিশন সব কিছু বলা হলো। তো হেপাটাইটিস বি এবার হচ্ছে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর বা এজ গ্রুপ ফর রিস্ক ডেভেলপ দ্য হেপাটাইটিস বি। কাদের ক্ষেত্রে এই হেপাটাইটিস বি হওয়ার প্রবণতা সব থেকে বেশি? অকারেন্স ইজ ফর অল এজ গ্রুপ, সমস্ত বয়সের ইনফ্যান্ট, চাইল্ড, অ্যাডাল্ট অ্যান্ড ওল্ড এজেড পার্সন, সবার ক্ষেত্রেই কিন্তু হওয়ার প্রবণতা বেশি। মোস্টলি অ্যাফেক্ট দ্য ইয়াং অ্যাডাল্ট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্ব জুড়ে একটা জরিপে দেখা গেছে বা একটা ডেটা অ্যানালিসিসে দেখা গেছে যে ইয়াং অ্যাডাল্ট যারা, বাচ্চা জাস্ট কৈশোরে যাদের বয়স, কৈশোর থেকে যৌবনে পা দেবে, ইয়াং অ্যাডাল্টস টু অ্যাডোলেসেন্স এজ গ্রুপ, তো এদের ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি হওয়ার প্রবণতাটা সব থেকে বেশি। এবং আর একটা খুব মারাত্মক একটা জিনিস, যে যতগুলো হেপাটাইটিস ভাইরাস আছে ABCDE, এদের মধ্যে কিন্তু এই ইট ইজ দ্য মেন কজ ফর ডেভেলপিং দ্য সিরোসিস অ্যান্ড দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা। দিস ইজ দ্য অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আলোচনা করব। সিরোসিস অফ লিভার মানে কি? যেখানে লিভার যে প্যারেনকাইমা, লিভার প্যারেনকাইমা বা হেপাটোসাইট যে সেল, সেগুলো ড্যামেজ হয়ে গেছে, তার যে নর্মাল ফাংশন সেগুলো কিন্তু লিভার করতে পারছে না। তাকেই বলা হচ্ছে, বা লিভারের যে লোব, রাইট লোব, লেফট লোব, বিভিন্ন যে লোব থাকে, সেই লোবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তার স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হেপাটোসাইট সেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড দ্য হেপাটোসেলুলার জন্ডিস ডেভেলপ করতে পারে। এবং আরেকটা হচ্ছে সিরোসিস অফ লিভার। এখানে এইগুলার এরপরে আমরা কিন্তু জন্ডিসটা নিয়ে আলোচনা করব, এবং জন্ডিসটা নিয়ে ডিসকাশন করার ফলে, জন্ডিসটা নিয়ে যখন আলোচনা করব, জন্ডিসের 3টে টাইপ, প্রি হেপাটিক, হেপাটিক এবং পোস্ট হেপাটিক, এইভাবে ভাগ করা হয়। তো সেগুলো আমি আলাদা বিষয়, অন্য, যেহেতু এটা লিভার সংক্রান্ত ব্যাপার, লিভারে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, তো জন্ডিস ইজ এ সিমটম, এর কার্ডিনাল একটা সিমটম, নশিয়া, ভমিটিং, ইয়েলোইশ ইউরিন, ইয়েলো গ্রেইশ স্টুল, এগুলো সবই সিমটম। এবং পেন ইন দ্য রাইট আপার রাইট কোয়াড্রেন্ট, দ্যাট ইজ কল্ড হাইপোকন্ড্রিয়াক, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তো এই গেল হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি কি, কাদের ক্ষেত্রে এটা হয়, কেন হয়, হোয়াট আর দ্য সোর্স অফ ইনফেকশন, হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন, এবং হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, এই সমস্ত কিন্তু আলোচনা করা হলো। এইবার যেটা আসি সেটা হচ্ছে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। হোয়াট আর দ্য সোর্স অফ সাইন অ্যান্ড সিমটম? তাহলে সাইন অ্যান্ড সিমটম কিন্তু মোর সিমিলার টু আদার হেপাটাইটিস, লাইক হেপাটাইটিস A or BCD, অন্যগুলোর মতোই কিন্তু সাইন অ্যান্ড সিমটম কমনই থাকে। তো প্রথমেই বললাম হেপাটাইটিস হলে কমন কয়েকটা সিমটম, সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল পেন, একটা পেন ইন দ্য রাইট আপার quadrant. There's a right hypochondriac region pain with sometimes the epigastric pain. Number 1. Number 2, fatigue, খুব বেশি ক্লান্ত হয়ে যাওয়া ডিউ টু ইমপ্রপার ব্লাড সাপ্লাই অর ইমপ্রপার ফাংশন অফ দ্য লিভার, প্রপার খাবারটা পাচ্ছে না বডিতে, সেই কারণে কিন্তু উইকনেস ডেভেলপ করে। ফ্যাটিক, অল্প একটু কাজ করতে গেলেই শরীর খুব ক্লান্ত হয়ে যায়, ফ্যাটিক। এগুলো ছাড়াও ফিভার, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, হেপাটাইটিস, ইনফ্লামেশন অফ দ্য লিভার, ইনফ্লামেশনের কার্ডিনাল সিমটম ফিভার ডিউ টু সাম কেমিক্যাল মিডিয়েটার্স লাইক ইন্টারলিউকিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এইগুলোর জন্য কিন্তু বডিতে ফিভার ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়াও জয়েন্ট পেন, মাল্টিপল জয়েন্ট পেন কিন্তু ডেভেলপ করতে পারে। এবং এগুলো ছাড়াও ডার্ক ইউরিন ডিউ টু এক্সেসিভ প্রেজেন্ট অফ ইউরোবিলিনোজেন, তার জন্য কিন্তু ডার্ক ইউরিন ডেভেলপ করতে পারে। লস অফ অ্যাপেটাইট, নশিয়া, ভমিটিং, এগুলো জন্ডিসের কার্ডিনাল সিমটম, তো সেগুলো অবভিয়াসলি থাকে। নশিয়া, গা গোলানো ভাব, ভমিটিং বা গা গোলাচ্ছে, বমি করছে। লস অফ অ্যাপেটাইট বা অ্যানোরেক্সিয়া, খাবারে অনিচ্ছা, একদমই খেতে ইচ্ছে করছে না। এবং এগুলো ছাড়াও জন্ডিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কার্ডিনাল সিমটম। তো এই সিমটমগুলো যদি থাকে, তো এগুলো কিন্তু হেপাটাইটিস বি হওয়ার প্রবণতা বা বি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
এবার আসি ডায়াগনোসিস অ্যান্ড ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস অর ইনভেস্টিগেশন। তো আবারও আরেকটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে এই লাইভ সেশনটা বেসিক্যালি স্টার্ট করার উদ্দেশ্যই কিন্তু বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন অ্যান্সারিং। আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, আমি তার বিজ্ঞানসম্মত অ্যান্সার দেবো, এটাই কিন্তু এই লাইভ সেশনটার বেসিক উদ্দেশ্য। তো হোয়াট আর দ্য ডায়াগনস্টিক অর ডায়াগনোসিস অর ইনভেস্টিগেশন অফ অর অন এক্সামিনেশন অফ দ্য হেপাটাইটিস বি? হোয়াট আর দ্য ব্লাড টেস্ট? ব্লাড টেস্ট আর AST or ALT লাইক লিভার ফাংশন টেস্ট, এক কথায় বলতে গেলে লিভার ফাংশন টেস্ট। তার মধ্যে SGOT এবং SGPT এবং অ্যালকালাইন ফসফেটেস ALP এবং GGT গামা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার ফর ডেভেলপিং হেপাটাইটিস। গামা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ GGT এবং এগুলো ছাড়াও সেরাম প্রোটিন লেভেল এবং PT প্রথমবিন টাইম, ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, একটা কোথাও কেটে গেলে ব্লাডটা ঠিক কতটা টাইমে ক্লট করবে বা আদৌ ক্লট করবে কিনা তার জন্য যে ডায়াগনোসিসগুলো হয় দ্যাট ইজ কল PT প্রথমবিন টাইম, সেগুলো। এবং এগুলো ছাড়া ইউরিনারি বিলিরুবিন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যালবুমিন, গ্লোবিউলিন বা অ্যালবুমিন, গ্লোবিউলিন, বিলিরুবিন, এই যে প্রোটিনগুলো আছে বডিতে, সেগুলো তো আমরা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে ধরা পড়ছেই। SGOT, SGPT, GGT সব কিছু আমরা লিভার LFT বা লিভার ফাংশন টেস্ট করলে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এগুলো ছাড়াও যেহেতু বডিতে একটা লিভার ইনফ্লামেশন হচ্ছে, সেই জন্য বডি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ইজ কল প্রোটিন ইউরিয়া। প্রোটিন বডি থেকে পাস আউট হয়ে যাচ্ছে কিনা, কিডনির কোনো এফেক্ট আসছে কিনা, সেই জন্য কিন্তু এই টেস্টটা করা হয়, দ্যাট ইজ দ্য ইউরিনারি অ্যালবুমিন। প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা সেই টেস্টটা কিন্তু করা হয়, এর ক্ষেত্রে খুবই কিন্তু ভাইটাল। তো এর ফাঁকে আমি ছোট্ট একটা কথা বলে নিচ্ছি যে এই লাইভ সেশনটা ইউটিউবে, এই যে লাইভ সেশনটা স্টার্ট করা হয়েছে, এর বেসিক উদ্দেশ্য কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন টাইমে আপনাদের যে ডাউট থাকে, প্রশ্ন থাকে, সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করা। তো যেহেতু এই কিছুদিন হলো এটা স্টার্ট করা হয়েছে, সেই জন্য এখন পার্টিকুলার কোনো টপিক নিয়ে ডিসকাশন করা হচ্ছে এবং পরবর্তীকালে আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তার যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দেওয়া হবে। তো ব্লাড টেস্টের মধ্যে তাহলে কী কী আসলাম? লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে কী কী আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, বিলিরুবিন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, SGOT, SGPT এবং তাদের যে রেশিও আছে, এবং অ্যালকালাইন ফসফেটেস ALP। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক পয়েন্ট। এবং তার সঙ্গেও GGT গামা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ বা GGT, এবং এগুলো ছাড়াও সেরাম বিভিন্ন প্রোটিন এবং প্রথমবিন টাইম PT এবং ইউরিনারি অ্যালবুমিন। তাহলে ইউরিনারি অ্যালবুমিন কেন করতে হয় সেটা বললাম, দ্যাট ইজ প্রোটিন প্রস্রাব দিয়ে কোনো ইউরিন বেরিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ইজ ইউরিনারি অ্যালবুমিন। এবং ইউরিনারি ইউরোবিলিনোজেন, বিলিরুবিন যখন ব্রেকডাউন করে তখনই তারই একটা ফর্ম হচ্ছে ইউরোবিলিনোজেন, যেটা প্রস্রাবের সঙ্গে যায় এবং এই প্রস্রাবের ইউরিনারি ব্লাডের ওখানে কিডনিতে যাওয়ার ফলে প্রস্রাব হলুদ হয়, দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ইউরোবিলিনোজেন। এবং স্টুলের কালার হালকা ক্লে কালার বা কাদা কাদা হয়, গ্রে কালার, ডিউ টু দ্য স্টারকোবিলিনোজেন, ইন দ্য প্রেজেন্স অফ স্টারকোবিলিনোজেন। তাহলে এই কম্পোনেন্টগুলো ব্লাডে আসছে কিনা সেগুলো দেখে নেওয়া, ইউরিনারি ইউরোবিলিনোজেন এবং হচ্ছে টোটাল সেরাম বিলিরুবিন, যেটা বললাম যেটা LFTর মধ্যে চলে আসছে, টোটাল সেরাম বিলিরুবিন ডিরেক্ট এবং ইনডাইরেক্ট সবটাই, যে পার্টিকুলার প্রবলেমটা কোথায় হয়েছে, লিভারে ঢোকার আগে বা লিভারের পরে, সেগুলো কিন্তু জানা যায়, বা লিভারে। এগুলো গেল হিমাটোজেনাস স্প্রেড, মানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। এবং এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে হেপাটাইটিস বি ডায়াগনোসিসের জন্য মোস্ট কার্ডিনাল যে পয়েন্ট বা কার্ডিনাল যে সিমটম না, ডায়াগনস্টিক পয়েন্ট যেগুলো আছে, ডায়াগনস্টিক মার্কার যেগুলো আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন সেরোলজিক্যাল টেস্টে বিভিন্ন যে অ্যান্টিজেন আছে,
এই অ্যান্টিজেনগুলো। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা HBsAg, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। নাম্বার 2 অ্যান্টি-HBe, অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। যদি কোনো ব্যক্তির বডিতে হেপাটাইটিস বি ইনফেকশন হয়, ইন ফিউচার তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, অ্যান্টিবডি ফর HBsAg এবং অ্যান্টি-HB, তখন তার বডিতে অলরেডি কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, সেটাই হচ্ছে অ্যান্টি-HBs। বা যদি কোনো ব্যক্তি ভ্যাকসিনেশন নেয়, হেপাটাইটিসের ভ্যাকসিন নেয়, তার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, এটা পজিটিভ হতে পারে। HBeAg, হেপাটাইটিস বি EAG, এটা হতে পারে। বা অ্যান্টি-HBe, এগুলো ছাড়াও অ্যান্টি-HBe এবং হেপাটাইটিস বি স্কোর অ্যান্টিজেন যেটা HBcAg, সেটাও টেস্ট করতে হবে। এবং এগুলো ছাড়াও IgM, অ্যান্টি-HBe, IgG এবং HBV বা হেপাটাইটিস বি ভাইরাস জেনোটাইপিং, তার যে স্পেশাল জেনোটাইপ সেটাও কিন্তু করা হয়। এগুলো ছাড়াও লিভার আল্ট্রাসাউন্ড দেখে, বিশেষ করে দ্যার ইজ দ্য ইলাস্টোগ্রাফি, ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি, একটা খুব মডার্ন একটা টেস্ট, এবং সেটা দিয়ে লিভারের কতটা ড্যামেজ হয়েছে, দ্যাট ক্যান শো দ্য অ্যামাউন্ট অফ দ্য লিভার ড্যামেজ, সেই জিনিসটা কিন্তু অ্যাসেস করা হয় যে কতটা পরিমাণ লিভারটা ড্যামেজ হয়েছে। এগুলো ছাড়াও লিভার বায়োপসি, ইন অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে লিভার বায়োপসি করা হতে পারে, কারণ সেটা আদৌ সিম্পল হেপাটাইটিসের আকারে আছে, না সেটা সিরোসিস অফ দ্য লিভার, না সেটা হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করেছে, সেটা জানার জন্য কিন্তু করা হয়। এবং এগুলো ছাড়াও বিভিন্ন ফাইব্রো টেস্ট আছে, কিন্তু বায়োপসি ইজ দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট। এরপর আসি হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট, অফ হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের যে ম্যানেজমেন্ট, তার মধ্যে হেপাটাইটিস বির কিন্তু ইন অ্যাকিউট কন্ডিশনে পেশেন্টের কিন্তু খুব সিভিয়ার ফর্মে হতে পারে ডেভেলপ করতে পারে, এবং সেখান থেকে কিন্তু পেশেন্টের লিভার ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে তাকে কি কি ট্রিটমেন্ট আছে? প্রপার ফ্লুইড সাপ্লিমেন্ট নাম্বার 1, প্রপার রেস্ট, প্রপার ভিটামিন সাপ্লিমেন্ট এবং অ্যাভয়েড অ্যালকোহল, মোস্ট ইম্পর্টেন্ট। যদি পেশেন্ট অ্যালকোহল কনজামশন করে বা অ্যালকোহলে হ্যাবিট থাকে, তাহলে অ্যালকোহল কনজামশন থেকে পেশেন্টকে দূরে রাখতে হবে, মদ্যপান থেকে দূরে রাখতে হবে, প্রপার রেস্ট করতে বলতে হবে, এবং তার সঙ্গে প্রপার ডায়েট, খাবার দাবার, এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। এবং এর যে মেডিসিন যেগুলো আছে, যেহেতু এটা, হ্যাঁ আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, দ্যাট ইজ দ্য হেপাটাইটিস বি ইজ এ ডিএনএ ডাই রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ টাইপ অফ, হেপাটাইটিস বি ভাইরাস ইজ এ ডিএনএ টাইপ অফ ভাইরাস। তো একটা কথা আবারও বলছি, আজকে লাইভ সেশন প্রায় শেষের দিকে, তো এই লাইভ সেশনটার বেসিক উদ্দেশ্য কিন্তু বিভিন্ন বিষয়ে প্রশ্ন বা বিভিন্ন বিষয়ের কোশ্চেন অ্যান্সারিং। তো এই ট্রিটমেন্ট ইনফেকশন, স্ট্যান্ডার্ড ইনফেকশন যেরকম আছে, বিভিন্ন আয়রন সাপ্লিমেন্ট বা ইন অ্যাডভান্স স্টেজে, সেখানে অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে বিভিন্ন টাইপের যে ইমার্জেন্সি মেডিসিন যেগুলো আছে সেগুলো দেওয়া হয়, এবং বিশেষ করে ফ্লুইড রিসাসিটেশন অফ দ্য বডিতে ফ্লুইড রিসাসিটেশন, এবং বিভিন্ন যে অ্যাডেনোভাইরো বা লিমোনিভাইড বা এই টাইপের যে গ্রুপ অফ মেডিসিন যেগুলো আছে, সেই টাইপের গ্রুপ অফ মেডিসিনগুলোকে ইউজ করা হয়। এবং ইন হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে যদি প্রপার টাইমে পেশেন্টের ধরা পড়ে এবং পেশেন্টকে প্রপার ডায়েট বলা হয়, প্রপার ম্যানেজমেন্ট যদি করা হয়, এবং তার সঙ্গে আমাদের বেশ ভালো ভালো কিছু মেডিসিন, যেমন কার্ডোস মেরিয়ানিস, চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, লিভারের রিলেটেড বা হেপাটাইটিস রিলেটেড যে ভালো ভালো মেডিসিন যেগুলো আছে, সেগুলো কিন্তু সিমটম ওয়াইজ দিলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো এফিকেসি আসে। তো এর লাইভ কেসগুলো আমি যেরকমভাবে ইউটিউবে শেয়ার করছি, এরকমভাবে ইন ফিউচার অবশ্যই পেলে প্রত্যেকটা কেস লাইভ বা ডকুমেন্টারি প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো, এবং সেগুলো যে কমপ্লিটলি কিওর হচ্ছে হোমিওপ্যাথিতে, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এই ছিল হেপাটাইটিস বি। আজকে আর বেশি বড় করব না,
আগামী ভিডিওতে হেপাটাইটিস সি, ডি এবং ই এইগুলো নিয়ে সাবসিকুয়েন্টলি ডিসকাশন করবো, এবং তারপরে জন্ডিস এবং লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা এগুলো নিয়ে পুরো লিভারটাকে কমপ্লিট করা হবে। তো শেষ করার আগে আরেকটা কথা বলছি, যে যারা রেকর্ডেড ভিডিও দেখছেন বা যারা লাইভ দেখছেন, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বা জয়েন করার জন্য। তো এই লাইভ সেশনটার আসল বেসিক উদ্দেশ্য বা লাইভ সেশনটা কেন স্টার্ট করা হলো সেটা বলে আমি কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। এই লাইভ সেশনটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে, ইউটিউব এবং ফেসবুকে যখন ভিডিও পোস্ট করা হয় তখন বিভিন্ন বিষয়ে আপনারা প্রশ্ন করেন, এবং সেগুলোর অ্যান্সার হয়তো যথাযথ সময়ে করা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। তো সেই কারণে আমি ঠিক করেছি এই লাইভ সেশনের মাধ্যমে আপনারা লাইভে আসেন এবং প্রশ্ন করেন আপনাদের যে বিভিন্ন বিষয়ে ডাউট থাকে, এবং আমি তার যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দেওয়ার চেষ্টা করব। এটাই কিন্তু এই লাইভ সেশনের বেসিক উদ্দেশ্য। তো আজ এ পর্যন্তই। যারা লাইভে আছেন বা যারা রেকর্ডেড ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর জয়নিং। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।